10 বছর পরে চুল কাটতে গিয়ে কান্না বেরিয়ে গেছে। আচ্ছা ওকে 10-12 বছর আমি চুল কাটিনি, কারণ সুমিত কখনো আমার চুল কাটা পছন্দ করতো না, কখনো না। আমার একটা শুতেও আজকে আমার মেয়ের গায়ে পা দিয়ে শুয়েছে। এইভাবে প্রবলেমের ভিতরে থাকাটা ভীষণই আমাদের কাছে ইম্পসিবল টাইপের হয়ে যাচ্ছে। বাড়ির অ্যাম্বিয়েন্সও ওর জন্য খুব একটা ভালো থাকে না, এর জন্য। গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই যে এখন বাজে 7:07, এই যে আর আমি উঠেছি প্রায় 10 মিনিট মতন হয়ে গেছে। তো ঘর থেকে বেরিয়ে মুখ টুক দিতে যতক্ষণ সময় লাগলো আর কি। আর ঘুম থেকে ওঠার আগে থেকে টের পাচ্ছি বৃষ্টি হচ্ছে মুষলধারে। এই যে পুরো বৃষ্টির জলে একদম চুপু চুপু অবস্থা, চারিদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউসলি বৃষ্টি হয়েই যাচ্ছে, কোনো থামাথামির সিন নেই। যাই হোক, বাড়ির কিন্তু কেউ এখনও ঘুম দিয়ে ওঠেনি। তো চলো আমি আজকের ভিডিওটা এখন থেকে শুরু করি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 7:07। তোমরা তো দেখলেই আজকে সারাদিন কী কী হচ্ছে সবটা দেখতে পারবে এই ভিডিওতে। তো একদমই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবো। ঘুম থেকে উঠে কাউকে ডাকায় কারোর সাড়া না পেয়ে আমি কিন্তু ঘরে গিয়ে অনেকক্ষণ ফোনে ঘুমিয়েছি না আর হেরেছো না। আজকে তুমি হেরেছো, তুমি আজকে 7টায় উঠোনি। দাঁড়াও, উঠিনি। আমার দিদি দেখেছে তোমার মতন না। 6:59 আমি অ্যালার্ম দিয়ে গেছিলাম, আমি অ্যালার্ম বন্ধ করেছি। তারপরে মানে হ্যাঁ, ঘুম দিয়ে উঠে লাফায়া বিছানা দিয়ে নিয়েছে আমি আসছি। আরে না, আমি 6:01 মধ্যে আমি বাইরে চলে এসছি। তো আরে দাঁড়া, মেয়েটাকে, হ্যাঁ 7টা, মেয়েটা রয়েছে, ও আমাকে ছাড়বে, ওকে সরাবো, ওরে একটু গুছিয়ে রেখে তারপর তো আমি বেরোবো। 7টা দিয়েছো একে শুতে, ও আজকে আমার মেয়ের গায়ে পা দিয়ে শুয়েছে। ওকে আমি শুতে দিয়েছি, তুমি তো বলেছো আমার কাছে শুবি। তাহলে তুই ওর গায়ে পা দেবেই। আর তুমি বলো, আমি যতক্ষণ ঘুম দিয়ে ওঠার আমি কে ড্রামা দেখেছি না? বলো, আমি কে ড্রামা দেখছিলাম না? আমি ফোন দেখছিলাম না? এই হলো আর একজন ঘরের শত্রু বিভীষণ। এই কথা তাহলে উত্তরটা তুই যে সোনুর বুকের উপর যখন অনন্যা পা দিয়ে ঘুমাই রয়েছে, তাহলে আমি তো তোরে বললাম এই ছুটি অনন্যা। আমি তো তোমার দিকে ফিরেছিলাম, অদ্ভুত তুমি। ও ডিপা ডিপি এরকম করে শিখেছিলে? এরকম না 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 না। ঠিক আছে, এত সমস্ত বাদ দেয়। আসুন, আপনি ট্রেনে কি খাবো? আচ্ছা না, ট্রেনে কি খাবো? ও তুমি কাট লাগা ড্রেস পরেছো? যাই হোক গাইস, বাদ দাও। এই বাড়িতে আমাকে অপমান করার জন্য সবসময় রেডি থাকে সবাই। তোমার জন্য আমি চা করেছিলাম, একটুখানি আছে ওইখানটা আর একটুখানি এখানে। বিধি বলছিল খাবে না, এইখান দিয়ে তো হয়ে যাবে। তো যাই হোক গাইস, এখন সকাল সকাল কিন্তু আমি চা করে নিয়ে এসেছি। আর এটা হলো কালকে আমাদের আটার লুচি সরি। আর আমরা যাচ্ছি সোমবার একদম ভোর বেলা দীঘার জন্য। তার জন্য আজকে কিন্তু আবার শপিং এ যাবো, দেখতে পাবে। চলো, আটা খেয়ে টুকটাক একটু কাজ বাজ করেছিলাম, তারপরে কিন্তু আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। এই যে, আর রেডি হওয়ার কারণ হচ্ছে এখন আমি যেতে চলছি একটু পার্লারে। মানে যতই বলি কিছু করবো না, কিছু না করবো না, তবুও মানে কোথাও একটা বেরোতে গেলে এমন অবস্থা, 10টা লোকে চেনে আসবে, কথা বলবে। একদম যদি একদমই খারাপ অবস্থা থাকে ফেস হেয়ারের, তাহলে তো আর সেইভাবে বেরোনো যায় না। তো তার জন্য একদম বেসিক যেটুকুনি করার দরকার সেইটুকুনি আমরা করব। তো আমি যাব আজকে, আর যাবে অনন্যা, আর দিদি আজকে যাবে না। বুঝি না, মানুষ দীঘা যাবার আগে মুখ ফেসিয়াল এই কারণে, দীঘা থেকে তো মানুষ কালুয়া হতে যায়। তো কালো হতে যায়, এই যে কালা ফেসটা রাস্তার কি লোক দেখবে না? মেকআপ, আমার মুখটাই এরকম, মেকআপ করলে মেকআপ উঠে যায়, থাকে না। করো। তো যাই হোক, আমি আর অনন্যা আজ যাবো, আর দিদি যাবে কাল। যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, মানে শনি রবিবার ক্লাস থাকে, যার জন্য কিন্তু দিদি আজকে যাবে না, দিদি কালকে যাবে। দুজন মিলে এখন যাচ্ছি, রাহুলদা ছেড়ে দিয়ে আসবে, আবার আসার নিয়ে আসবে। আর মাম্মাম রয়েছে, প্রীতি রয়েছে, মাহি আসছে, তারপরে তার জন্য মামামকে নিলাম না, ও ভরসা পেয়ে গেছি ও থেকে যাবে। ঠিক, তো যাই হোক চলো বাড়ির থেকে বেরোনো যাক, তারপরে কথা হচ্ছে। বাইরে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে, মানে কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। পরশুদিন দুপুর থেকে, কালকে দুপুর থেকে, আচ্ছা কালকে দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, আর এখনো কিন্তু সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে। কিন্তু সাজা গোজা মিস দেওয়া যাবে না, মানে যা হয়ে যাক পার্লারে যেতে হবে, এমন একটা পরিস্থিতি। ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন, পার্লারে আজকে গিয়েই ছাড়বো। আর বাইরে দেখো, এই যে এখনো মেঘলা আকাশ, পুরো আকাশে মেঘ। আর রাহুলদা তো এখানে রেইনকোট পরে নিয়েছে, কারণ এখনো বাজার টাজার করে তারপরে বাড়ি যাবে। তো যাই হোক চলো, ভিজতে ভিজতে পার্লারের সামনে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমাদের রিনাদির পার্লারে। মানে এটা হলো আমাদের রিনাদি, আমাদের ডান্সের একজন গার্জিয়ান। আর এটা হলো রিনাদির দিদি। ওদিকে একটু তাকাও,
দুজনের শেয়ারের বিজনেস আর কি, শেয়ারের দোকান। তো দিদি এরা মানে বড়দির আগে পার্লার ছিল, ছোটদি আর বড়দি মিলে এটা আবার নতুন করেছে, ওখানেও আছে। তার জন্য ও মাই গড, অবশ্যই আমি বাইরে যাওয়ার সময় ব্যানার তোমাদের দেখিয়ে দেবো, ফোন নাম্বার দেখিয়ে দেবো, ওখানে সবকিছু ডিটেলস বলে দেবো, চাইলে তোমরা ওইখানে আসতে পারবে। তো সেটা আগে পরে কথা হচ্ছে, আগে আমি কাজ শুরু করি, নাহলে আমার মেয়ে আছে বাড়ি যাওয়ার আগে, নাহলে কান্না শুরু করবে। আর জামাটা অ্যাভয়েড করবা, শুনতে জামা পরে এসেছি কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমার জামা কাপড় আর আমি এখন ভেজাতে চাই না, জামা কাপড় হোক যাই হোক। তো যাই হোক চলো কন্টিনিউ দেখতে থাকো। তো সবার প্রথমে কিন্তু আমার আইব্রোটা করা হচ্ছিল, এরপরে কিন্তু হবে ফেসিয়াল। তো আইব্রোটা আমি সবসময় দিদির কাছ থেকেই করাই, কারণ কি বলতো যে কোনো একজনের হাতে করাতে করাতে না একটা সেটিং চলে আসে। আমরা এসছি এখানে তখন কটা বাজে, 12টা মতন বাজে, এখন 1টা বাজে, এই যে অনন্যাক্ষণ 1টা বাজে। তো 1 ঘন্টা ধরে শুধুমাত্র আমার আইব্রো হলো, তার কারণ হচ্ছে আমার আইব্রো অনেকটা বেশি ঘন আর অনেকটা বেশি তাড়াতাড়ি গ্রো করে যায়। তারপরে শক্ত, মানে একদম সবচেয়ে বিচ্ছিরি যদি পৃথিবীর কারোর আইব্রো থাকে সেটা হলো আমার। আর এমন অবস্থা আমি আইব্রো ড্রও করতে পারি না, আমি যখনই মেকআপ টেকআপ করবো আমার হবে না, কখনো আইব্রো করতে পারি না, এত খারাপ অবস্থা। তো ঠিক আছে চলো, ভগবান যেটা দিচ্ছে মেনে নিয়েছি। 1 ঘন্টা ধরে এটা করেছে আর আমার এখন যে কি ব্যথা করছে গো, মানে করার সময় আইব্রোটা তোলার সময় ব্যথা করেনি, কিন্তু এখন আমার ব্যথা করছে। তো যাই হোক, অনন্যা কিন্তু ফেসিয়ালেও বসে গেছে, আর আমার সাথে অনন্যা এসছে, যেটা আমি তোমাদের দেখাইনি, দেখাবো। অনন্যার এখানে একটা রিলস পোস্ট হচ্ছে, যেটা আমাকে দিয়েছে পোস্ট করতে, তো এটা পোস্ট করে তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলবো। কি রে কি মজা, ওকে না মানে আমরা কোনো সময় করতে দিই না, কারণ এখন অনেক ছোট, কিন্তু সুযোগ পেলে ছাড়ে না, এটা আজকে সুযোগ পেয়েছে, চলে এসছে। চলে এবার আমার পালা, আমার এই থবড়াটাকে এখন ঠিক করতে হবে। আদৌ জানি ঠিক করা যাবে না, মানে কিন্তু তবু যেটুকু করা যায়। তারপরে কিন্তু আমি বসে পড়েছি আমার একটু ফেসটা মেরামত করার জন্য। আর সত্যি কথা বলতে আমি ইদানিং কিন্তু প্রচণ্ড কালো হয়ে গেছি, তোমরা যেরকম দেখেছো আমার আগের ভিডিও আর এই ভিডিওগুলোর মধ্যে তফাৎ প্রচণ্ড, মানে প্রচণ্ড অনেক বেশি কালো হয়ে গেছি। আমার বডি আর আমার মুখ দেখলে বুঝতে পারবে যে কতটা তফাৎ। এখানে কিন্তু দিদি আমার ফেসে যা যা ট্রিটমেন্ট করা দরকার সবটুকু করছিল, আর বলছিল যে দীঘার থেকে এসে যেন আমি একটা ট্রিটমেন্ট নিই, নাহলে কিন্তু মুখ আবার খারাপ হয়ে যাবে। যেমন তোমরা সবাই জানো দীঘা মানে যে কোনো জায়গায় ঘুরতে গেলে আসার পরে কিন্তু তোমার ফেসটা অনেক বেশি ডাল হয়ে যায়, ট্যান থাকে, তো সেগুলো রিমুভ করার জন্য তো আমার আবার আসতে হবে। তো আমার কিন্তু ফেসের যে কাজটা হয়েছে আমি পুরোটা ভিডিও করতে পারিনি, একা একা যতটা সম্ভব করেছি। এখন কিন্তু আমার হেয়ারের পালা, হেয়ার ওয়াশ করা হয়ে গেছে, আর এখানে কিন্তু অনন্যার হেয়ারে স্পা ক্রিমটা লাগানো হচ্ছে। আমরা দুজনেই হেয়ার স্পা করেছি, কারণ আমাদের চুলের অবস্থা ছিল খুবই খারাপ, মানে একদম শোচনীয় অবস্থা ছিল। আর এখানে কিন্তু দিদি খুব যত্ন সহকারে আমাকে আস্তে আস্তে করে চুলগুলো ভাগ করছিল, যেন একটা চুলও কিছু না হয়, না ছেড়ে না হয়। আর দিদির হাতে সত্যি ম্যাজিক আছে, এত সুন্দর মাসাজ দিয়েছে না, মানে বলার বাইরে, খুব সুন্দর মাসাজ দিয়েছে। তো অনেকক্ষণ ধরে কিন্তু এখানে বসে থাকার কারণে আমার মাজাটা অনেক বেশি ব্যথা হয়ে গেছিলো। আর এই দিকে দেখো আমার অনন্যাকে মানে ওর চুলে স্পা ক্রিম দিয়ে তারপরে স্টিম নেওয়ার জন্য এখানে বসিয়ে দিয়েছিল। আর এত ছটপট করে সেটা আর বলার মতো না, মানে এক জায়গায় একটুখানি সুস্থ যে বসবে ও সুস্থ বসবে না, এইটা যে ও কতবার হেলিয়েছে দুলিয়েছে, মানে বেরিয়ে যাচ্ছে, মাথায় থেকে গুঁতো খাচ্ছে, মানে আলাদাই ওর একটা চলতে থাকে। ওকে যাই করো না কেন ঠান্ডা বসা একটু মুশকিল হয়ে যাবে। এখানে কিন্তু দেখো ওর যে গায়ে যেটা ছিল সেটাও ফেলে দিয়েছে, এর ভেতর থেকেও বেরিয়ে গেছে, মানে ঠান্ডা নেই, একটু সময়ের জন্য ঠান্ডা নেই। তো যাই হোক আমাকে কিন্তু এখানে স্পা ক্রিম দিয়ে তারপরে মাসাজ স্টার্ট করে দিল দিদি। এই যে রিল্যাক্স ফিল হচ্ছিল কি করে বলি। তো যাই হোক এরকম কিন্তু আমার ইচ্ছে করছিল এখানে যে কেউ যদি আমাকে রোজ একটু এই মাসাজটা দিত কি যে ভালো হতো, সে আর বলার মতন না। কারণ আমার খুব ভালো লাগে আমাকে কেউ যদি মাসাজ করে দেয় ঘাড়ে, চুলের ভেতরে, হাত পা। আমার মনে হয় কেউ যদি সবসময় একটু আমার হাত পা টেনে দেওয়ার লোক থাকতো, ভাই কি যে আনন্দ হতো। আর এখানে দেখো আমার পুরো রিল্যাক্স হয়ে গেছে শরীরটা, মানে এতটা বেশি ভালো লাগছিল। আর অনেকটা বেশি ক্লান্তও ছিলাম, যার জন্য কিন্তু মাসাজ দেওয়ার সাথে সাথে আমার প্রায় ঘুমই পেয়ে যাচ্ছিল। তো সমস্তটা কমপ্লিট করে তারপরে কিন্তু স্টিম নেওয়ার জন্য আমি বসে পড়েছি এখানে। আর এখানে স্টিম আমার মুখেও চলে আসছিল, মানে চুলের সাথে সাথে কিন্তু আমার ফেসেও স্টিমের কাজ হবে। এখন আমার ফেসেও স্টিম নেওয়ার চেষ্টা করছিলাম আমি, চলো কাজ হবে। আর নর্মালি স্টিমে কিন্তু আমাদের ফেসে কাজও হয়, বেশ একটু করা ভালো। তো যাই হোক আমি কিন্তু এখানে হেয়ারটাকে খানিকক্ষণের জন্য এখানে রেখেছিলাম, মানে দিদিরা যতক্ষণ রাখতে বলেছিল
হচ্ছিল আর কি, এখানে ধোয়া বেরোচ্ছে যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর অনন্যাকে এদিকে কিন্তু হেয়ার ওয়াশ করে নিয়ে চলে এসছে। অ্যাকচুয়ালি কিন্তু অনন্যা এসেছিল শুধুমাত্র আইব্রোর জন্য, এদিকে দেখো ফেসিয়াল করেছে, স্পা করেছে, চুলে আরো কাট করেছে, মানে অনেক কিছু করে ফেলেছে। তো যাই হোক, তারপরে কিন্তু এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো আমার হেয়ার কাট। তোমরা জানো আমি কিন্তু লাস্ট 10 বছরে এখনো আমি চুল কাটিনি, কারণ আমার চুল কাটা একদমই পছন্দ ছিল না। সুমিত একদমই পছন্দ করতো না, বেশ চুলগুলো অনেক বড় হয়েছিল, কিন্তু তারপরে না চুলের ডগাগুলো ভেঙে এমন অবস্থা হয়েছিল চুল আর বাড়তো না। অনেকদিন 1600 টাকা খরচা করে চলে আসলাম, একদম আমার কাছে নাকি টাকা নেই, আমি ভিখারি মরে যাচ্ছি, তার জন্য আমি ফাইনালি 1600 টাকা খরচা করে পার্লার থেকে চলে আসলাম। কংগ্রাচুলেশন। টাকাটা বড় কথা না, লোকের ইমোশনটা বড় কথা। যাই হোক গাইজ, এর কথা বাদ দাও, এ সবসময় ডিস্টার্ব করতে চলে আসে। আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে আমার মনের মধ্যে কেমন কি চলছে। পারলে আমি ওখানেই কান্না করে দিই, কারণ আমার না সত্যি কথা বলতে চুল কাটতে অনেকটা বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু চুলগুলো নষ্ট হয়ে গেছিল যার জন্য কাটতেই হলো। তারপরে কিন্তু আমাদের এখানে সমস্ত কাজ শেষ হয়ে গেছে, আমি দিদিদের টাটা বাই বাই করে কিন্তু বেরিয়ে পড়লাম দোকান থেকে। আর চুলগুলো বাড়ি এসে দেখে আমার এত কষ্ট হচ্ছিল। আর এটা হলো এদের দোকানের ব্যানার, এখানে নাম্বার দেওয়া রয়েছে, তোমরাও যদি চাও অল্প টাকায় ট্রিটমেন্ট করতে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। আর এখানে আমার দিদিকে দেখাচ্ছিলাম আমার চুল, আমাদের বাড়ি অ্যাকচুয়ালি সবাই দেখে অবাক হয়ে গেছে যে চুল কটা এত ছোট ছোট হয়ে গেছে। আর দিদি বলে বেশ ভালোই হয়েছে, চলো দিদির কথা বাদ। এখন কিন্তু হয়েছে পার্লার দিয়ে বাড়িতে চলে এসেছি। আর সুমিতের মুড খুবই গরম, যার জন্য আমি আর ব্লগ করিনি। মুড গরম হওয়ার কারণ এত ছোট হয়ে গেছে চুল, তাই ও জীবনে আমাকে এত ছোট চুলের সাথে দেখেনি। আমি যখন স্কুলে যেতাম তখনও আমার এত ছোট চুল ছিল না, তার জন্য অতিরিক্ত মেজাজ গরম, যার জন্য ওর রিয়াকশান পর্যন্ত আমি নিনি। ভাই রিয়াকশান নিতে যাবো, ফোন টোন ভেঙে দেবে, মেরে ধরে দেবে, দরকার নেই। চুল ছোট হয়েছে, বাট আমার মনে হয় সাময়িক সময়ের জন্য কিছু চেঞ্জ আনা খুবই ভালো। আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, যার জন্য প্রায় এতটার থেকে আরেকটু বেশি কাটা হয়েছে আর কি। তো যাই হোক, চুল কাটা ভালো, হ্যাঁ ভালো, কিন্তু আমি কাটিনি লাস্ট 10-12 বছর আমি চুল কাটিনি। কারণ চুল যত কাটবে নিচে লেন্থে তত ভারী হবে, দেখা যাক চুল কম পড়বে আর কি হয়। আমার চুল প্রচন্ড ড্যামেজ হয়ে গেছিল, তার একটুখানি 10 বছরের লোকে তোমার সোশ্যাল মিডিয়ায় তুমি ভিডিও আপলোড করছো, 10 বছরের লোকে যদি সেটা যে চুল কাটনি, লোকে আরো হাসবে। আমি কাটতাম না, কারণ সুমিত কখনো আমার চুল কাটা পছন্দ করতো না, কখনো না, আমার বিয়ে সেই আগের থেকে। আর আমি কাটতামও না জোর করে। আর না কাটতে এমন অবস্থা যে চুলের ডগা একদম লিকলিকে ডগা ছিল, যারা দেখেছো আগের ভিডিও তারা নিশ্চয়ই জানে, একদম লিকলিকে অবস্থা ছিল চুলের, একদম পাতলা হয়ে যাচ্ছিল দিনকে দিন। তারপরে ডগাগুলো প্রচন্ড ভাঙছিল, আমার চুলের এই মাথা পর্যন্ত ডগা ভাঙা, আর ডগাগুলো ভেঙে ভেঙে সাদা হয়ে যাচ্ছিল। যার জন্য ভাবলাম চলো অনেক হয়েছে, অনেক পুষে রেখেছি, আর পোষা যাবে না, এবার নিজের মধ্যে কিছু চেঞ্জ করতে হবে, যার জন্য কিন্তু চেঞ্জ করে চুল এইটুকুনি করে নিয়েছি, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক চলো, এখন আমি একটু বাইরে যাব, আমি যাব, বৃতির মা যাবে, আর সুমিত যাবে, কিছু কাজ আছে ডান্সের ক্লাসের, তো সেগুলো মেটাতে। তো চলো তোমাদের সাথে করে নিয়ে যাই। কাল আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর কাল সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই সমস্ত কাজবাজ করেছি। তো যাই হোক মনটাও একটুখানি খারাপ ছিল, একটা প্রবলেমের ভেতর থেকে যাচ্ছি। আমার মনে হয় কম বেশি সবাই একটু একটু করে জানো যে কী প্রবলেমের ভেতর দিয়ে যাচ্ছি, আমরা না বললেও জানো। তো যাই হোক, সবাই একটু প্রে করবে যেন খুব তাড়াতাড়ি প্রবলেমটা সলভ হয়ে যায়, কারণ এইভাবে প্রবলেমের ভেতরে থাকাটা ভীষণই আমাদের কাছে ইম্পসিবল টাইপের হয়ে যাচ্ছে। বাড়ির অ্যাম্বিয়েন্সও ওর জন্য খুব একটা ভালো থাকে না, এর জন্য আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তোমরা আছো পাশে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। আর খুব শীঘ্রই দীঘা স্পেশাল ভিডিও আসতে চলেছে, তার কারণ হচ্ছে রোববার ভোর রাতে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি দীঘার জন্য। কেন বেরোচ্ছি, আমাদের কাজ আছে। তো যাই হোক, এই কথাগুলো না হলে আবার নেক্সট ভিডিওতেই বলি। টাটা।